ননদকে দেখতে এসে অজান্তেই প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার চোখ আটকে যায় বিধবা ভাবির দিকে। সিয়াদাত নিজেকে সামলাতে চায়, কিন্তু তার চোখ দুটো অজান্তেই বারবার ঘুরে যায় বিধবা সুপ্রভার দিকে। ভার্সিটির সব থেকে সুদর্শন প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার, তার সুন্দর ও মার্জিত চেহারা, গেট আপ, গভীর কণ্ঠস্বর, অ্যাটিটিউডের জন্য অল্প কিছু দিনের মধ্যেই তরুণীদের হার্ট থ্রব হয়ে ওঠে সে। কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই সিয়াদাত শাহরিয়ারের। ক্লাস চলাকালীন হোক বা অন্য সময় সিয়াদাত কখনোই মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে দেখেনি। এমনকি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়াতেও তার ছিল নিরেট অনীহা। কিন্তু মায়ের কাছে হার মানে সব দীর্ঘতা। মোহনা শেখের আবেগী ব্ল্যাকমেইলে শেষমেশ তাকে আসতেই হয় চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নরা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা, অহংকার, জেদ আর একরকম স্বভাবের মেয়ে সে। বাইরে ঝলমলে রূপ, ভেতরে ধারালো কুৎসিত অহম, এই তার পরিচয়। অন্যদের মতো সিয়াদাত শাহরিয়ার তারও ক্রাশ। নোরা যখন জানতে পারে সিয়াদাত তাকে দেখতে আসছে, তখন আনন্দে শরীর কেঁপে ওঠে তার। সে 1 মিনিটও বিলম্ব না করে পার্লারে চলে যায়। প্রায় 3 ঘন্টা ধরে আয়নার সামনে নিজেকে ভেঙে গড়ে নতুন এক রূপে সাজিয়ে তোলে। আয়নায় নিজের রূপ দেখে নিজেই মোহিত হচ্ছে বারংবার। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই মানুষটা একবারও নোরার দিকে চোখ তুলে তাকায়নি। তার দৃষ্টি নিবদ্ধ হয়েছে সাদামাটা সুতি ত্রিপিস পরিহিত সুপ্রভাত দিকে। মুখে প্রসাধনীর লেশমাত্র নেই, তবুও কত স্নিগ্ধ, কত মোহনীয় লাগছে। মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ। সিয়াদাত খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। কেমন যেন নেশা ধরে যায়, হৃদয়টা অচেনা কোনো তালে নেচে ওঠে। সুপ্রভার হাতে চায়ের ট্রে, একে একে সবাইকে চা দিয়ে সিয়াদাতের সামনে চায়ের কাপ এগিয়ে দেয় সে। কিন্তু সিয়াদাতের সেদিকে কোনো খেয়াল নেই। তার দৃষ্টি আটকে যায় সুপ্রভার হরিণীর ন্যায় কাজল কালো চোখ দুটোর গভীর খাদে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, তেমনই তার সামনে দাঁড়িয়ে থাকা ভীত তরুণীর চোখ দুটো ভয়ঙ্কর সুন্দর লাগছে। যে মানুষটা সারা জীবন নৈতিকতার কাঠিন্য নিজেকে বেঁধে রেখেছে, যে প্রফেসর কোনোদিন কোনো নারীর দিকে দৃষ্টির ঔদ্ধত্য দেখায়নি, আজ সেই প্রফেসর নির্লজ্জের মতো একটা বিধবা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। একজন প্রফেসর এমন নির্লজ্জতা বেমানান, তবুও সিয়াদাতের মন মানতে চায় না। তার ভেতরের মানুষটা বেহায়ার মতো সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়ে থাকে। সুপ্রভা দারুণ অস্বস্তির মধ্যে পড়ে যায়। এদিক ওদিক তাকিয়ে মৌনতা ভেঙে সুরেলা কণ্ঠে বলে, আপনার চা। শব্দটা সিয়াদাতের বুকের গভীরে আশ্রে পড়ে। হঠাৎই সে সম্বিত ফিরে পায়, চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো। চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙ্গুল ছুঁয়ে যায় সুপ্রভার আঙ্গুল। এক মুহূর্তের সেই স্পর্শেই সিয়াদাতের শরীরটা কেঁপে ওঠে। এত বছরের সংযম, নৈতিকতার পাঠ, সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে পড়ে। সে পুনরায় সুপ্রভার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ। প্রত্যুত্তরে সুপ্রভা কিছু বলে না। কিছু নিঃশব্দে কিচেনে চলে আসে। এতক্ষণে সবটাই নোটিশ করেছিল নোরা। সিয়াদাতের হাবভাব মোটেও সুবিধাজনক লাগছে না। সুপ্রভার দিকে অমন করে তাকানোর পেছনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে তার। বিরক্তিতে চোখ সরু হয়ে আছে নরার। ইচ্ছে হচ্ছে সুপ্রভাত চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সে খুব ভালো করে জানে এটা কখনোই সম্ভব নয়। তার বাবা মা সুপ্রভাকে বাড়াবাড়ি রকমের ভালোবাসেন। সুপ্রভাকে বাড়ি থেকে বের করার কথা বললে তারা নোরাকেই বাড়ি থেকে বের করে দিবেন। নোরা বার কয়েক শ্বাস নেয়, লজ্জা শরমের মাথা খেয়ে সিয়াদাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে কেমন লাগছে স্যার? নোরার কথা সিয়াদাতের কর্ণগোচর হয় না। সে ঈশিতা চৌধুরীর দিকে তাকিয়ে রিনরিনে গলায় বলে, আন্টি, এইমাত্র যে মেয়েটা সবার হাতে চায়ের কাপ তুলে দিল সে কে? ও সুপ্রভা, আমার বড় ছেলে নোমানের স্ত্রী, চৌধুরী বাড়ির বড় বউ। ঈশিতা চৌধুরীর কথা শুনে সিয়াদাতের মুখের রং ফিকে হয়ে যায়। পৃথিবীতে এত মেয়ে থাকতে অন্য কারোর স্ত্রীর দিকে কেন চোখ গেল? প্রশ্নটা সিয়াদাত নিজেকেই ছুড়ে দেয়। বুকের ভেতর কোথাও যেন তীক্ষ্ণ একটা খোঁচা লাগে। লজ্জা, ঘৃণা, অনুতাপে সে নিঃশ্বাসটা চেপে ধরে। নিজের দৃষ্টিকে নিজের কাছেই অপরাধী মনে হয়। সিয়াদাত তৎক্ষণাৎ চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে আসার মন স্থির করে। ঠিক সেই মুহূর্তেই মোহনা শেখ বলে ওঠেন, নোমান তো আরো 5 মাস আগে মারা গিয়েছে। তাহলে শুধু শুধু মেয়েটাকে এ বাড়িতে রেখেছেন কেন আপা? ছেলেটা যখন থাকলো না, তখন ছেলের বউ দিয়ে কি হবে? মোহনা শেখের প্রশ্নের মুখটা পাংশুটে রূপ ধারণ করে সীতা চৌধুরীর।
কিন্তু তার দাপট ভাঙে না, বরং তিনি আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দেন, তৃপ্তির ঢেকুর তুলে বলেন, আমি কথা দিয়ে কথা রাখতে জানি মোহনা। সুপ্রভাকে যখন চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসি, তখন সুপ্রভার মৃত্যুপথযাত্রী বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সুপ্রভাকে সারা জীবন মাতৃস্নেহ দিয়ে আগলে রাখার। আমি আমার হাজবেন্ড দুজনের কেউই শুভাকে ছেলের বউয়ের নজরে দেখি না। ও আমার আরেক মেয়ে। নোরাকে যতটা ভালোবাসি, ঠিক ততটাই ভালোবাসি শুভাকে। আমার ছেলের হায়াত শেষ হয়ে গিয়েছিল বিধায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। তবে নোমান শুভাকে আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা শুভাকে বুক দিয়ে আগলে রেখেছি। শুভাকে নিয়ে আমাদের যখন কোনো সমস্যা নেই, তখন আশেপাশের মানুষেরও সমস্যা থাকার কথা নয় মোহনা। ঈশিতা চৌধুরীর কথা শেষ হতেই ঘরটায় এক মুহূর্তের জন্য থমথমে নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখের হাসিটা জমে যায়। চোখের দৃষ্টিতে যে কৌতূহল ছিল তা ধীরে ধীরে রূপ নেয় অপমানের তীক্ষ্ণ ছায়ায়। তিনি সোফার পিঠে হেলান দিয়ে বসেন। চায়ের কাপটা টেবিলে রাখার সময় শব্দটা অযথাই একটু বেশি জোরে হয়। গলার স্বরটা পূর্বের তুলনায় নরম হয়ে যায়। আমরা বরং কাজের কথায় আসি আপা। নোরামাকে আমার খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে। ভাইজান তো এখনো আসলেন না। ভাইজান এলে এক্ষুনি বিয়ের দিনক্ষণ ঠিক করে রাখতাম। গুরুজনেরা বলেন শুভ কাজে দেরি করতে হয় না। মোহনা শেখের মুখের কথা মুখে থাকতেই আগমন ঘটে নোরার বাবা রৌনক চৌধুরীর। তার একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। মিটিং শেষ করে 1 মিনিটও বিলম্ব করেননি, গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। তাকে দেখেই মোহনা শেখ মিষ্টি হাসেন, খুশখুশি গলায় বলেন, আপনাকে নিয়েই কথা হচ্ছিল। রৌনক চৌধুরী রসিকতা করে বলেন, ঈশিতা আমাকে আমার দ্বিতীয় বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নাকি? আমি ভাই এক নারীতে আসক্ত পুরুষ, দ্বিতীয় বিয়ে করার শখ নেই আমার। মোহনা শেখ হো হো করে হেসে ওঠেন। পরক্ষণেই সিয়াদাতের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলে সিরিয়াস ভঙ্গিতে বলেন, এতদিন মেয়েকে নিজের কাছে রেখেছেন, আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, এবার আমাদেরকেও একটু সুযোগ দেন মেয়েকে আদর ভালোবাসা দেওয়ার। রৌনক চৌধুরী হৃষ্টচিত্তে বললেন, আপনারা যে আমার মেয়েকে সিয়াদাতের বউ করতে চেয়েছেন, এটা চরম সৌভাগ্য আমার। পার্সোনালি সিয়াদাত আমার খুবই পছন্দের। সিয়াদাতের হাতের নড়াকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। মোহনা শেখ বেজায় খুশি। চোখে আনন্দে চোখ দুটো ঝলমল করে উঠে তার। তিনি উৎফুল্ল গলায় বলেন, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আগামী সপ্তাহে আমরা নোরা আর সিয়াদাতের 4 হাত এক করে দিতে চাই। একটু বেশি তাড়াহুড়ো হচ্ছে না? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, পুরো শহরের মানুষ জানবে রওনক চৌধুরীর মেয়ের বিয়ে হচ্ছে। আমার মনে হয় আগামী সপ্তাহে নয়, বরং আগামী মাসে হলে বেটার হবে। ততদিনে নরা এবং সিয়াদাত একে অপরকে চিনতে জানতে পারবে। তাহলে বিয়েটাও সম্পূর্ণ। কথাটা শেষ করতে পারে না রওনক চৌধুরী। তার আগেই সিয়াদাতের গম্ভীর কণ্ঠ শোনা যায়, আমি নরাকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চাই। চলবে। আমি নরাকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চাই। সুপ্রভার হাতে মিষ্টির প্লেট ছিল। সিয়াদাতের কথাটা কর্ণগোচর হতেই আচানক তার হাত থেকে প্লেটটা নিচে পড়ে যায়। সেই সাথে কেঁপে ওঠে তার জীর্ণ শীর্ণ বুক। হাসি খুশি আনন্দে মেতে থাকা ড্রয়িং রুমে সহসা নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখে চমক, নরা স্তব্ধ, ঈশিতা চৌধুরী রৌনক চৌধুরী দুজনের চোখেই কৌতূহল মিশ্রিত বিস্ময়। মোহনা শেখ হতভম্ব ভাব সামলে সিয়াদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেন, ক্রুদ্ধ স্বরে বলেন, একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? সিয়াদাত এক মুহূর্ত চুপ করে থাকে। ড্রয়িং রুমের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। মোহনা শেখের কঠিন দৃষ্টির ভেতরেও সে চোখ সরায় না। তার চোখে চোখ রেখে আগুন ঝরা গলায় বলল, ইয়া, আই নো হোয়াট আই সেড। মোহনা শেখের চোখ রক্তবর্ণ ধারণ করে। তিনি তিক্ত গলায় বলেন, তোমার মাথা ঠিক আছে? তুমি পাগল হয়ে গিয়েছো। সাদাত অস্পষ্টভাবে হাসে, গম্ভীর গলায় বলে, তুমি ঠিকই বলেছ আম্মু, আমার মাথার ঠিক নেই। ভীত তরুণীর চোখের গভীর খাদে পড়ে আমার ব্রেইন শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ সব এক হয়ে গিয়েছে। তবে আমি পাগল নই। পাগল হলে এই মুহূর্তে আমি পাবনা থাকতাম। তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকার সাধ্য আমার ছিল না। মোহনা শেখের হতভম্ব ভাব আর প্রবল হয়। তিনি নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছেন না। এ কোন সিয়াদাতকে দেখছে সে? যে সিয়াদাত সর্বদা মেপে মেপে কথা বলে, সেই সিয়াদাত
আজ অনর্গল কথা বলে যাচ্ছে। বিরক্তিতে ঠোঁট বেঁকে আসে তার। তিনি বার কয়েক শ্বাস টেনে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করেন, কিন্তু তার রাগ ক্রমশ বাড়ছে, বই কমছে না। ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাটিয়ে চড় দিতে। শুরুতেই মেয়েটার জন্য ঈশিতা চৌধুরীর কাছে নাক কাটা গেছে তার, এখন আবার নিজের ছেলে তাকে কথা শোনাচ্ছে। মোহনা শেখের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসেন সুপ্রভার দিকে। চোখ মুখ শক্ত করে কঠিন গলায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে ঈশিতা চৌধুরী ঝাঁঝালো গলায় শোনা যায়, মোহনা, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি এই মুহূর্তে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছো, আর শোভা চৌধুরী বাড়িরই বউ। শোভাকে কিছু বলার রাইট তোমাকে দেওয়া হয়নি, সো বি কেয়ারফুল। মোহনা শেখ কিছুক্ষণ স্থবির হয়ে তাকিয়ে রইলেন। চোখে রক্ত, মুখে ক্রোধ নিয়ে তেড়ে আসেন সিয়াদতের দিকে। সিয়াদত সোফায় বসে অবলীলায় পা নাচাচ্ছে, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। সিয়াদতের এমন নির্লিপ্ততা দেখে দীর্ঘ শ্বাস ফেলেন মোহনা শেখ, বিরক্ত গলায় বলেন, অনেক নাটক হয়েছে সিয়াদাত, এবার প্লিজ বাড়ি চলো। সিয়াদাত ভ্রু কুচকে জিজ্ঞেস করে, বাড়ি যাবো মানে? বিয়ের পাকা কথা বলবে না? মোহনা শেখের গলার স্বর খাদে নেমে আসে, তোমার হুট করে কি হলো বেটা? তোমাকে তোমাকে আজ বড্ড অচেনা লাগছে, তুমি তো এমন ছিলে না। আমি বরাবরই তোমার কাঠখড়টা রূপ দেখে অভ্যস্ত, কিন্তু আজ এ কোন রূপ দেখছি তোমার? এমন বাচ্চামো করছো কেন বেটা? সাদাত শরীর দূরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি? একজন প্রফেসরকে বাচ্চা মনে হচ্ছে তোমার? তোমার কি মনে হয় আমি 20-22 বছরের প্রফেসর হয়েছি? আমি 30+ আম্মু। এখন আমার বাচ্চামো করার বয়স আমার না। মোহনা শেখ প্রসঙ্গ পাল্টে বলেন, আমার বড্ড মাথা ব্যথা করছে, বিশ্রামের প্রয়োজন আমার, প্লিজ বাড়ি চলো। সাদাত কঠিন গলায় বলল, এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে এসেছো। মেয়ে দেখতে এসেছি, মেয়ে পছন্দও হয়েছে, তাহলে আর কিসের অপেক্ষায় রয়েছ? দিনে বিয়ের দিনক্ষণ পাকা করছো না কেন? মোহনা শেখ সিয়াদাতের হাত ধরে টানতে টানতে বলেন, বিয়ে করতে হবে না, চলো। সাদাত মুখ অন্ধকার করে বলে, বিয়ে করতে হবে না বললেই হলো? ভাগ্য ফেরাবার জন্য হলেও পুরুষ মানুষের বিয়ে করতে হয়। কথায় আছে না, স্ত্রী ভাগ্য ধন। মোহনা শেখ কটমটে দৃষ্টিতে সাদাতের দিকে তাকান। সাদাত কুটিল হেসে বলে, এটা আমার কথা নয় আম্মু, হুমায়ুন আহমেদের কথা। ভাগ্য ফেরাতে বিধবা মেয়েকেই বিয়ে করতে হবে। এটা নিশ্চয়ই হুমায়ুন আহমেদ বলে দেননি। আমি কোনো বিধবাকে বিয়ে করতে চাই না আম্মু। আমি সুপ্রভাকে বিয়ে করতে চাই, একজন মানুষকে বিয়ে করতে চাই। তুমি জানো না, কবি বড়ু চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সো প্লিজ বারবার বিধবা বিধবা শব্দটা উচ্চারণ করুন আম্মু, আমার কানে লাগছে। সুপ্রভা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখে চোখ বেয়ে আপনা আপনি গড়িয়ে পড়ছেন অনর্গল। তাকে ঘিরে এত কথা, এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারছে না সে। অবশ্য তার জন্য এই দৃশ্য নতুন না, এর আগেও সেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নোমান মারা যাওয়ার পর সুপ্রভা ঘর কোনো হয়ে যায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকে। ঈশিতা চৌধুরী চিন্তিত হয়ে পড়েন, তার নারী ছেঁড়া ধন তাকে ছেড়ে চলে গেছে। যদি মেয়েটাও বুকে ধুকে ধুকে মারা যায়, তখন তিনি কি নিয়ে বাঁচবেন? সুপ্রভাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেন তিনি, কিন্তু তিনি ব্যর্থ হন। প্রকৃতির নিয়মে দিন যায় রাত আসে, দেখতে দেখতে রোমানের মৃত্যুর 2 মাস থেকে 5 মাস পার হয়ে যায়। সহসা একদিন ঈশিতা চৌধুরীর 2 মাস পার হয়ে যায়। সহসা একদিন ঈশিতা চৌধুরীর বাবার বাড়ি থেকে জরুরি তলব আসে। তার ভাইয়ের মেয়ে পুনমের বিয়ে ঠিক হয়েছে। 2 দিন বাদে এঙ্গেজমেন্ট হবে। রৌনক চৌধুরী তখন দেশের বাইরে থাকায় ঈশিতা চৌধুরী নড়ার সুপ্রভাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুপ্রভাকে দেখে সবাই খুব খুশি হয়, তাকে আপন করে নেয়। সুপ্রভাও নিজের ভেতরের দুঃখ কষ্ট বালিশ চাপা দিয়ে সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করে। সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে পুনমের এঙ্গেজমেন্টের দিন। পুনমের হাতে রিং পরানোর আগ মুহূর্তেই বেঁকে বসে পাত্র। সে পুনমকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চায়। এই নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। লজ্জায় পরাস্ত সৈনিকের মতো মাথা নিচু হয়ে যায় সুপ্রভার। এক পর্যায়ে পুনমের বিয়েটাই ভেঙে যায়। তুমি আসলেই একটা অপয়া, অলক্ষী। তুমি শুধু ভাঙতেই জানো, গড়তে জানো না। একসময় আবার আমার ভাইয়ার সব স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিয়েছিলে। আজ আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি। তোমার কখনো ভালো হবে না, কখনোই না।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। নড়া তিক্ত কণ্ঠে ভাবনার সুতা কেটে গেল সুপ্রভার। সে সন্তর্পণে চোখের পানি মুছে নেয়, শুকনো হাসি হেসে বলে, তুমি আমাকে অপয়া অলক্ষী বলতেই পারো, সেই রাইট তো আছে তোমার, কিন্তু আমি না তোমার ভাইয়ার স্বপ্ন ভেঙেছি, আর না তোমার স্বপ্ন ভাঙতে চাইছি। সুতরাং আমাকে অযথা ব্লেম করা বন্ধ করো। নোরার চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে, আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে তুমি এক নিমেষে শেষ করে দিয়েছো। আমার আবার বড় মুখ করে বলছো তুমি কিচ্ছু করোনি। হ্যাঁ, আমি কিছুই করিনি। ও ব্লাডি বিচ, আমার মুখে মুখে তর্ক করো তুমি। তোমাকে তো বলেই নরা সুপ্রভাকে থাপ্পড় দিতে চায়, কিন্তু দিতে পারে না। তার আগে একটা শক্ত পুরুষালী হাত এসে নরার হাত আটকে দেয়। চলবে। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হয় কি করে সুপ্রভার গায়ে হাত তোলার? সুপ্রভা এই বাড়ির বউ। বাড়ির বউ অন্যায় করলে তাকে শাসন করার রাইট আছে আমার, কিন্তু আমি তোমাকে আমার হাত ধরার রাইট দিইনি। হু আর ইউ টু হোল্ড মাই হ্যান্ড? নোরার ঝাঁঝালো কণ্ঠ কানে যেতেই চমকে উঠল সৌরভ। ভয়ের একটা শীতল স্রোত মেরুদণ্ড বয়ে নেমে গেল তার। যে হাতটা সে অজান্তে শক্ত করে ধরে রেখেছিল তা হঠাৎই ঢিলে হয়ে আসে। সে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়, অপরাধীর মতো নড়ার হাত ছেড়ে দেয়। নড়া চোখ মুখ কুঁচকে বিরক্ত গলায় বলল, ছি, হাতটাই নোংরা করে দিয়েছ আমার। যেমন ব্রেইনলেস বোন, ঠিক তেমনই তার ব্রেইনলেস ভাই। সৌরভের বুকটা কেঁপে উঠল। নড়ার নোংরা শব্দটা তার বুকে চাবুকের মতো আঘাত করলো। কিন্তু সৌরভ সেটা সবার সামনে প্রকাশ করলো না, বরং কণ্ঠে তেজ নিয়ে বলল, আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলছেন, তাকে অপমান করছেন। না জানি আমার অবর্তমানে বোনের উপর কতটা অত্যাচার নির্যাতন হয়। সুপ্রভা মুখ বুজে আপনাদের অত্যাচার সহ্য করলেও আমি সহ্য করব না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে এই বাড়ি থেকে নিয়ে যাব। নোরা ঠোঁট বাঁকিয়ে বলে, বাড়িতে নিয়ে গিয়ে বোনকে খাওয়াবে কে? নিয়েই তো মাঠে কামলা খেটে খাও। নিজেই তো মাঠে কামলা খেটে খাও। বোনকেও কি মাঠে কামলা খাটতে? বা সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না নরা। তার আগেই সপাটে চড় পড়ে তার গালে। নরা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে ঈশিতা চৌধুরীর দিকে তাকায়। ভেজা গলায় বলে, সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় দিলে মম? তুমি এটা করতে পারলে? তোমার একটুও হাত কাঁপলো না? নিজের মেয়ের অপমানের কথা ভাবলে না তুমি? ঈশিতা চৌধুরী কর্কশ কণ্ঠে বলেন, থাপ্পড় দিয়েছি, বেশ করেছি। এটাই ডিজার্ভ করো তুমি। ভুলটা আমারই। আমি ছোট থেকে তোমাকে শাসন করিনি, আদর দিয়ে দিয়ে তোমাকে এমন তৈরি করেছি যে তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। সৌরভ শুভার ভাই, এবারের গেস্টের সাথে কেমন বিহেভ করছো তুমি? নোরা দাঁতে দাঁত চেপে বলে, গেস্ট মাই ফুট। রাগ ক্ষোভ অপমানে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসেন সৌরভের। নোরা নোরা একজন সৌরভের দিকে তাকিয়ে ত্বরিত দৃষ্টি নামিয়ে নেয়। বিড়বিড় করে বলে, কালা টাকি একটা, দেখলেই গায়ে জ্বালা ধরে আমার। নোরার তিক্ত কথাগুলোর দিকেই ঠিকই দৃষ্টিগোচর হয় সৌরভের। সুপ্রভার কথা চিন্তা করে সেসব অপমান ঠিক গিলে নেয়। ঈশিতা চৌধুরীর সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলে, নোমান ভাইয়ার মৃত্যুর পরেই আমি সুপ্রভাকে নিয়ে যেতে চেয়েছিলাম। আপনারা বোনকে যেতে দেননি। প্রতিশ্রুতি দিয়েছিলেন বোনকে আগলে রাখার। আজ আমার জন্মদিন, বোনকে না জানিয়ে এসেছিলাম তাকে সারপ্রাইজ দেব বলে, কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজড। আমাকে ক্ষমা করবেন মহিমা, আমি ভাই হয়ে নিজের বোনকে শ্বশুর বাড়িতে নির্যাতিত হতে দেখতে পারি না। আমি বোনকে নিজের সাথে নিয়ে যেতে চাই। আপনি প্লিজ অনুমতি দেন। ঈশিতা চৌধুরী কাতর গলায় বললেন, তুমি ভুল ভাবছো সৌরভ। শুভা আমার কাছে অনেক যত্নে, অনেক ভালোবাসায় রয়েছে। আমি তোমার আঙ্কেল দুজনকেই, শুভাকে অনেক ভালোবাসি। শুভা মোটেও এ বাড়িতে নির্যাতিত হচ্ছে না। নোরা ম্যাডাম বোনের গায়ে হাত তুলেছে, বোনকে যা নয় তাই বলছে, এরপরও বলবেন বোন নির্যাতিত হচ্ছে না? মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি বাবা, এটা আমার ব্যর্থতা। তবে নোরা শুভার গায়ে হাত তুলতে পারতো না। তুমি না এলে আমি না হয় তোমার আঙ্কেল ঠিকই ওকে আটকে দিতাম। এরপরে যদি তোমার মনে হয় শুভা এখানে সুরক্ষিত নয়, তুমি ওকে নিয়ে যেতে পারো বাবা। অনেকদিন পর ভাইকে দেখে সুপ্রভার খুব কান্না পাচ্ছিল, কিন্তু সে নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চায়নি, তাই সে আড়ালে দাঁড়িয়েছিল। কিন্তু ঈশিতা চৌধুরীর কথা শুনে সে আর স্থির থাকতে পারে না, ছুটে আসে ভাইয়ের কাছে, ভাইকে জড়িয়ে ধরে ভাঙ্গা গলায় বলে,
আমার ঘৃণার থেকে ভালোবাসার মানুষ অনেক বেশি। বাবা মা আমাকে সত্যি অনেক ভালোবাসেন। আমি এখানে ভালো আছি, সুখে আছি। নোরা আর কতদিনই বা এ বাড়িতে থাকবে? আজ বিয়ে দিলে কাল থেকেই এ বাড়ির মেহমান হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে টেনশন করে নিজের কালো চুল সাদা করে ফেলো না। তোমার এখনো বিয়ে করা বাকি। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, আমি এখানেই থাকবো। সৌরভ কিছু বলার আগে নোরা পেছন থেকে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, এই নিয়ে যাও তো তোমার বোনকে। হাড় জোড়ক সবার। মোহনা শেখ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। নোরাকে পুত্রবধূ করার যে স্বপ্ন তিনি বুকের গভীরে লালন করেছিলেন, মুহূর্তেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাড়ির বউয়ের এত তেজ, অধ্যত্ত বেমানান। তিনি বরাবরই চেয়েছেন সুপ্রভার মতো এমন মিষ্টি শান্তশিষ্ট মেয়েকে তার ছেলের বউ হিসেবে দেখতে। সুপ্রভাকে তার মনেও ধরেছে, কি মিষ্টি চেহারা, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। সুপ্রভার মতো সিয়াদাত শাহরিয়ার বউ হওয়ার সমস্ত গুণ বিদ্যমান রয়েছে, তবু একটা বিধবা মেয়েকে তিনি ছেলের বউ করবেন না, কিছুতেই না। তিনি সিয়াদাতকে তাড়া দিয়ে বলেন, এদের ফ্যামিলি ড্রামা দেখার কোনো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তুমি প্লিজ বাড়ি চলো বেটা। আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে তোমাকে ব্ল্যাকমেইল করে এখানে নিয়ে আসা। আমি আমার সব কথা উইথড্র করে নিচ্ছি, তুমি প্লিজ চলো এখান থেকে। সিয়াদাত বাঁকা হেসে বলে, তুমি যত সহজে তোমার কথা উইথড্র করে নিতে পারছো, তত সহজে আমি আমার দেওয়া মন উইথড্র করতে পারবো না আম্মু। সো সরি। মোহনা শেখ একটু নরম হয়ে বলেন, একটু বোঝার চেষ্টা করো বেটা। ঈশিতা চৌধুরী যেখানে সুপ্রভার ভাইয়ের হাতেই সুপ্রভাকে তুলে দিতে নারাজ, সেখানে তোমার হাতে সুপ্রভাকে তুলে দেবে। আর সবচেয়ে বড় কথা, সুপ্রভা তোমাকে বিয়ে করতে রাজি হবে? রাজি না হওয়ার কোনো কারণ নেই আম্মু। আমি একজন প্রফেসর, দেখতে হ্যান্ডসাম, ড্যাশিং, কেয়ারিং, আর কি চাই বলো? এরপরে যদি সুপ্রভাত না রাজি না হয়। সাদাতের মুখের কথা কেড়ে নিয়ে মোহনা শেখ বর করে বলে উঠলেন, যদি রাজি না হয় তবে? সাদাত কিছু না বলে সোফায় বসে থাকা সৌরভের পানে চাই। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বসে রয়েছে। নোরা, ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরীর কাউকে দেখা যাচ্ছে না। সাদাত নিঃশব্দে সৌরভের পাশে গিয়ে বসে কুটিল হেসে বলে, হাই সম্বন্ধী। সৌরভ কপালের চোখ তুলে অবাক গলায় বলে, সম্বন্ধী? বউয়ের বড় ভাইকে তো সম্বন্ধী বলা হয়, তাই না? সৌরভ পুনরায় অবাক হয়। বউকে? সাদাত অকপটে বলে, তোমার বোন, আমার বউ। সুপ্রভা চা করার জন্য সবে কিচেনের দিকে পা বাড়িয়েছে। তখনই সিয়াদাতের বলা বউ শব্দটা তার কানে যায়। সে তড়িৎ সিয়াদাতের দিকে তেড়ে আসে, কঠিন গলায় বলে, সেই তখন থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আমাকে আপনার পছন্দ, আমাকে বিয়ে করবেন, হ্যান ত্যান। আপনি কি একবার জানতে চেয়েছেন আমি কি চাই? সিয়াদাত শাহরিয়ার কারো চাওয়া না চাওয়ার ধার ধারে না। সে যেটা চায় সেটা নিজেই করে নিতে জানে। বলেই সাদাত বাম চোখ টিপ দেয়, ঠোঁটে কামড় দিয়ে বলে, তুমি চাও, তুমি যাও না, চা বানাও। আমি তো তোমাকেই বিয়ে, তুমি চাও বা না চাও, আমি তো তোমাকেই বিয়ে করব। লাল চমচম চলবে। তুমি চাও বা না চাও, আমি তো তোমাকেই বিয়ে করব লাল চমচম। তুমি বউ হবে সিয়াদাত শাহরিয়ারের লাল চমচমে বউ। লাল চমচমে বউ। সুপ্রভার ভ্রু কুঞ্চিত হয়। সিয়াদাত শাহরিয়ার সম্পর্কে অন্যরকম একটা ধারণা ছিল তার মনে। নোরা সিয়াদাতের প্রশংসায় পঞ্চমুখ থাকে সর্বদা। নোরার থেকেই জেনেছে সিয়াদাত নাকি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন, মেয়েদের হার্ট থ্রব সে। কিন্তু সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। ইভেন কোনো মেয়ে যদি প্রপোজ করে তাকে এমন ধমক দেয় যে পরবর্তীতে সিয়াদাতের উপস্থিতি তার জন্য সুখকর নয়, বরং যন্ত্রণাদায়ক হয়। সাদাত যখন প্রথম চৌধুরীর বাড়িতে পা রাখে, তখন সুপ্রভার দৃষ্টি নিবদ্ধ হয় সাদাতের দিকে। তার গম্ভীর মুখ, অ্যাটিটিউড দেখে সুপ্রভার মনে আতঙ্ক বিরাজ করে। তখনকার সাদাত শাহরিয়ার আর এখন তার সামনে দাঁড়িয়ে থাকা সাদাত শাহরিয়ারের মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। সাদাতের কথা বলার ধরন, মুখের এক্সপ্রেশন দেখে সুপ্রভার মনে হচ্ছে তার সামনে কোনো প্রফেসর নয়, পাড়ার পাতি মাস্তান দাঁড়িয়ে রয়েছে। যে মেয়ে দেখলেই তাদের সামনে লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে, আমার বউ হবে টুকটুকি। যদি মেয়েটার উত্তর না হয়, তখন তাকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিবে। বিয়ের আগেই বাসরের স্বপ্ন দেখছো না কি? সিয়াদাতের প্রশ্নের ভাবনার সুতা কাটে গেল সুপ্রভার। সে সিয়াদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে, আপনি তো গিরগিটির থেকেও অতি দ্রুত রং বদলান। সিয়াদাত নিজের দিকে তাকিয়ে বলে, রং কই বদলেছে?
আগে যেমন গৌরবর্ণ ছিল, এখনো গৌরবর্ণই রয়েছে, কালো হয়ে যায়নি। বিরক্তিতে কপাল কুঁচকে আসে সুপ্রভার। সুপ্রভা গলা উঁচিয়ে বলে, আপনি সবার সামনে ভদ্র মানুষের মুখোশ পরে থাকলেও আসলে চরম অভদ্র আপনি। আমার বুঝে আসছে না আপনার মতো একটা অসভ্য বেহায়া নির্লজ্জ লোক প্রফেসর হয় কিভাবে। সিয়াদাত সুপ্রভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি পার্ট টাইম প্রফেসর, ফুল টাইম ভণ্ড। তবে সেটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে প্রযোজ্য। একবার বিয়েটা হোক, তারপর দিন রাত এই ভণ্ডের ভণ্ডামি সহ্য করতে হবে তোমাকে। দম ফেলার ফুসরত মিলবে না। সিয়াদাতের ফিসফিসানি সুপ্রভার কানের লতিতে আগুন ধরিয়ে দিল। সে এক ঝটকায় এক পা পিছিয়ে গেল, বার কয়েক শ্বাস টেনে কর্কশ গলায় বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। সিয়াদাত জোর গলায় বলল, করবে করবে, তুমি নিজেই আমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবে। লাল চমচম, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। আচ্ছা আজ আসি, টেক কেয়ার, বাই, সিউ সুন বলেই সিয়াদাত বেরিয়ে যায়। সিয়াদাতের যাওয়ার পানে তাকে সুপ্রভা মনে মনে বলে, এই ভণ্ড প্রফেসর এত শিওর হয়ে কিভাবে বলছে যে আমি তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠব। এই লোক আবার কালা জাদু টাদু করবে না কি? করতেই পারে। যে ভণ্ডের ভণ্ড, ভণ্ড প্রফেসর। ছেলেটা কে সুপ্রভা? আমার সাথে এভাবে কথা বলছিল কেন? থেকেই বা কি বলে, তোকেই বা কি বলে গেল? সৌরভের কথা শুনে পেছনে ফিরে তাকায় সুপ্রভা। রিনরিনে গলায় বলে, নোরাকে দেখতে এসেছিল। কথাটা কর্ণগোচর হতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় এই সৌরভের। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, আমি বরং উঠি সুপ্রভা। সুপ্রভা সৌরভকে জড়িয়ে ধরে মুখ অন্ধকার করে বলে, উঠি মানে কি? হ্যাঁ, সবেই তো এলে। আজকে আবার তোমার জন্মদিন, ব্যস্ততার জন্য তোমাকে উইশ করার সময়টুকুও পাইনি। তুমি আজ কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি নিজের হাতে তোমার জন্য কেক বানাবো, তোমার পছন্দের পায়েস রান্না করব। এসবের কোনো দরকার নেই বোন, তোকে এক নজর দেখতে এসেছি, তাতেই বুক জুড়িয়ে গেছে আমার। সুপ্রভা কিছু বলার আগেই ঈশিতা চৌধুরী, রনক চৌধুরী নিচে নেমে আসেন। সৌরভ তাদেরকে দেখে সুপ্রভাকে বুক থেকে সরিয়ে দেয়। তাদের দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করবেন মা ওই মা, আমি রাগের বশবর্তী হয়ে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আপনি কিছু মনে করবেন না প্লিজ ময়মা। আমি কিছুই মনে করিনি সৌরভ, বরং বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। কটা ভাই পারে বোনকে এভাবে বুক দিয়ে আগলে রাখতে। ঈশিতা চৌধুরীর মুখে ভাইয়ের প্রশংসা শুনে বড্ড ভালো লাগে সুপ্রভার। ভাইকে নিয়ে তার গর্ববোধ হয়। তার ভাই লাখে নয় কোটিতে একটা। বরং অবশ্য সৌরভের গায়ের রং ফর্সা নয়, শ্যামবর্ণ। কিন্তু সেই শ্যামবর্ণে লুকিয়ে আছে এক অন্যরকম দ্যুতি। তার মুখের আদলে রয়েছে ভয়ঙ্কর রকমের সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা, তার ভাইয়ের সুন্দর একটা মন আছে। সেই মনের রানী যে মেয়েটা হবে, সে নিঃসন্দেহে ভাগ্যবতী। সুপ্রভাব ঈশিতা চৌধুরীর দিকে এগিয়ে যায়, অভিযোগের সুরে বলে, আপনি ভাইয়াকে যতটা ভালো বলছেন, ভাইয়া ততটাও ভালো নয় আম্মু। ঈশিতা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করে, খারাপের কি করেছে সৌরভ? আমার কথা শুনছে না। ভাইয়াকে কত করে বললাম আজকের দিনটা এখানে থেকে যাও, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বললেন, তোমার কোথাও যাওয়া হচ্ছে না সৌরভ, তুমি আজকে আমাদের সাথেই থাকবে। আমি অলরেডি কেক অর্ডার করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই কেক চলে আসবে। আমরা সবাই মিলে তোমার জন্মদিন সেলিব্রেশন করব। তাছাড়া তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আমি তোমার মাকেও আসতে বলেছি, তিনি অলরেডি রওনা হয়েছেন। সৌরভের বুক কেঁপে ওঠে, মনে মনে বলে, মা আমার পার্সোনাল কথা বলবেন আমার সাথে? আবার আম্মাকেও আসতে বলেছেন। মা কি কিছু সন্দেহ করছেন? তিনি কি কিছু ধরে ফেলবেন আমাকে? তিনি কি ধরে ফেলবেন আমাকে? সৌরভ শুকনো ঢোক গিলে মনে সাহস যুগে চাপা গলায় বলে, আমি কি কোনো অন্যায় করেছি? মা আপনি কি আমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানাতে চাইছেন? ঈশিতা চৌধুরী হেসে ওঠেন, মিষ্টি কণ্ঠে বলেন, তোমার মতো একটা ভালো ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব না। দিব বলো তো? সৌরভের বুকের ভেতর উপর থেকে বড় একটা পাথর সরে যায়। সৌরভ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে? ঈশিতা চৌধুরী কোনো প্রকার ভনিতা ছাড়াই বলে, সুপ্রভার বিয়ের ব্যাপারে। চলবে। বিয়ে মানে? আপনি এসব কি বলছেন মা? আমি আপনার ছেলের বউ, নিজের ছেলের বউয়ের বিয়ে দিতে চাইছেন আপনি? সুপ্রভার চোখের পানি দেখেই সীতা চৌধুরীর বুক ধক করে ওঠে। তিনি এক পা এগিয়ে এসে আলতো করে সুপ্রভার হাত দুটো ধরেন।
নরম গলায় জিজ্ঞেস করেন, আমি কি তোকে শুধুমাত্র আমার ছেলের বউ হিসেবে দেখি শুভা? তুই তো আমার মেয়ে। মেয়ে বলি তো তোর জন্য চিন্তা হয়। পানিতে সুপ্রভার দু চোখ ঝাপসা হয়ে আসে। সুপ্রভা অভিমানী গলায় বলে, এটা আপনার মুখের কথা, মনের কথা নয় মা। আপনি যদি সত্যিই আমাকে নিজের মেয়ে মনে করতেন, তাহলে এভাবে আমাকে পর করে দিতে চাইতেন না। ঈশিতা চৌধুরী সুপ্রভাকে নিজের বুকে টেনে নেন, মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে দরদ মাখা গলায় বলেন, পাগলি মেয়ে একটা। বিয়ে হলেই মেয়েরা পর হয়ে যায় নাকি? তোর জন্মদাত্রী মা কি তোর পর হয়ে গিয়ে দিয়ে পর করে দিয়েছে? দেয়নি তো। নোমানের সাথে বিয়ের পরও তোর খোঁজ খবর করেছে, তোর জন্য পছন্দের খাবার রান্না করে পাঠিয়েছে, তোর কষ্টে কেঁদেছে, তোর সুখে হেসেছে। তোর জন্মদাত্রী মা যেমন তোকে পর করে দেয়নি, তেমনই আমিও তোকে পর করে দিব না। বরং বিয়ের পর তোর প্রতি আমার ভালোবাসা বাড়বে, বই কমবে না। সুপ্রভার বুকের ভেতর জমে থাকা কান্নাটা আর চেপে রাখতে পারে না। সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়, মুখ জড়ানো গলায় বলে, মাতৃস্নেহে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একটা বিধবা মেয়ে। মাত্র 5 মাস আগে আমার স্বামী মারা গিয়েছে। এরই মধ্যে দ্বিতীয় বিয়ে। সমাজের লোকেরা কি বলবে? এটা অসম্ভব মা। আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার কথা রাখতে পারছি না মা। ঈশিতা চৌধুরী হালকা হাসেন, বিদ্রূপ কণ্ঠে বলেন, সমাজ কি বলল আর কি বলল না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শুভা। একদিন না খেয়ে থাকলে সমাজের লোকেরা তোকে খাইয়ে দিবে না। অসুস্থ হয়ে পড়ে থাকলে সেবা শুশ্রূষা তো করবে না। তাছাড়া সমাজ তোর রাতের কান্না শোনেনি, তোর নিঃশব্দ কষ্ট দেখেনি। তাহলে এখন সমাজের কথাই বা আমি কেন শুনবো? তবুও মা, আমরা তো সেই সমাজেই বাস করি, তাই না? ঈশিতা চৌধুরী তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, তোর জীবন যখন এত বড় একটা ঝড় বয়ে গেল, তখন সেই সমাজ কোথায় ছিল? তুই যেই সমাজের কথা বলছিস, সেই সমাজ বিধবার জন্য সহানুভূতি দেখায় শুধু মুখের কথাই। কাজ যে এলে মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে শোক মানে একটা সাজা, যেটা ঠিকঠাক ভোগ না করলে মানুষের চরিত্রহীন বলে দাগিয়ে দেয়। নিশিতা একটু থেমে আবার বলে ওঠেন, সমাজে বিধবা মাথায় ওড়না দৈর্ঘ্য মাপে, পোশাকের রং দেখে বিচার করে, হাসলেই বলে এত তাড়াতাড়ি হাসে কি করে, চুপ থাকলে বলে নাটক করছে, নতুন করে বাঁচতে চাইলে বলে লজ্জা নেই। সমাজ কেবল আঙ্গুল তোলে, কাঁধে হাত রাখে না। সমাজের সমাজ বিধবার শোকের মেয়াদ গোনে, কিন্তু তার হৃদয় শূন্যতা গোনে না। সমাজ কখনো জিজ্ঞেস করে না সে আদৌ বাঁচতে পারছে কিনা। তাই সমাজ কি বলল তা আমার কাছে মূল্যহীন। তুই মানুষ, সমাজ না। তোর বেঁচে থাকা আমার কাছে বেশি দামি। মানুষ কি বলবে এই ভেবে যদি আমি তোকে সুখের হাতছাড়া হতে দেই, তাহলে আমি তোর মায়ের যোগ্যই হব না। সুপ্রভার চোখ ছলছল করে ওঠে। ঈশিতা চৌধুরী সৌরভের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই সৌরভ এসে সুপ্রভার কাঁধে হাত রাখে, নির্ভীক চিত্তে বলে, মাওই মা কিছু ভুল বলছে না বোন। তিনি তোর ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি, আম্মা দুজনেই তার সাথে একমত পোষণ করছি। সমাজের কথা বাদ দিয়ে একবার নিজের জীবনের কথা ভাব। নতুন করে বাজার স্বপ্ন দেখ বোন। সুপ্রভাকে নিরুত্তর দেখে ঈশিতা চৌধুরী আলতো হাতে সুপ্রভার দুই বাহু চেপে ধরেন, দীর্ঘ কণ্ঠে বলেন, সমাজ কি বলবে এই ভয়ে কত মেয়ে সারা জীবন পাথর হয়ে বেঁচে থাকে জানিস? যে তারা হাসতে ভুলে যায়, নতুন করে বাঁচতে ভুলে যায়। পান থেকে চুন খসলেই সমাজের লোকেরা তার চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয় সে আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, সে একটা বিধবা মেয়ে। মেয়েটা বেঁচে থেকেও প্রতিনিয়ত মরে। যে সমাজ ধীরে ধীরে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই সমাজের মুখে ঈশিতা চৌধুরী থু থু দেয়। সুপ্রভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, কিন্তু মা, আমি তো আপনাদের সাথে ভালো আছি, সুখে আছি। আমি নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চাই না মা। বাকি জীবনটা আপনাদের সাথেই কাটাতে চাই। সুপ্রভা চৌধুরীর ভ্রু কুঞ্চিত হয়। তিনি ক্রুদ্ধ গলায় বললেন, তুই কি বুড়ি হয়ে গিয়েছিস? তোর কি 4-5টা ছেলে মেয়ে হয়েছে? তোর বয়স কত? হ্যাঁ, মাত্র 22 বছর। তোর বয়সী মেয়েদের এখনো বিয়ে হয়নি। তোর এখনো গোটা জীবনটাই পড়ে রয়েছে। তোর জীবনটা এভাবে নষ্ট করে দিস না শুভা। আমি, তোর বাবা তোকে সারা জীবন আগলে রাখার জন্য বেঁচে থাকবো না। আমাদের বয়স হয়েছে যখন তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে।
আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোর অগোছালো জীবনটা গুছিয়ে দিতে না পারলে আমি মরেও শান্তি পাবো না রে মা। এতক্ষণে নিঃশব্দে সবটাই দেখছিলেন, শুনছিলেন সুপ্রভার মা আলেয়া বেগম। তিনি তিনি আর চুপ করে বসে থাকতে পারলেন না। অধৈর্য হয়ে বললেন, তুই কবে কবে এতটা বেয়াদব হয়ে গেছিস সুপ্রভা? গুরুজনদের মুখে মুখে তর্ক করছিস। আপা ভাইজান যে সিদ্ধান্ত নিয়েছে তোর ভালোর জন্যই নিয়েছে, এখানে আমি কোনো ভুল দেখছি না। নিজেকে বড় লায়েক ভাবতে শুরু করেছিস তুই না? নিজেই নিজের জীবনে সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছিস। মায়ের কথায় সুপ্রভার বুকটা হু হু করে কেঁদে ওঠে। তার ক্রন্দনরত চেহারা দেখে আলেয়া বেগমের গলার স্বর নরম হয়ে আসে। বিধবা হওয়া কোনো অপরাধ না মা, তুই কোনো পাপ করিসনি। মৃত্যু তোর স্বামীর কপালে লেখা ছিল, তুই লিখে দিসনি। স্বামী মারা গেছে বলে বাকি জীবন একা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। একটা মেয়ের জীবনে স্বামী মানে শুধু সম্পর্কের একটা নাম নয়, স্বামী মানে ভরসার একটা ঠিকানা, একটা মজবুত খুঁটি। বৃদ্ধা বয়সে ছেলে মেয়ে সবাই হাত ছেড়ে দিলেও একজন স্বামী তার স্ত্রীর হাত ছাড়ে না, তাকে বুক দিয়ে আগলে রাখে। রওনক চৌধুরীও সুপ্রভাকে অনেক বোঝান, সুপ্রভাকেও নতুন জীবন শুরু করার জন্য আকুতি মিনতি জানান। এতগুলো মানুষের অনুরোধ, আকুতি মিনতির ভারে সুপ্রভার শক্ত করে বাঁধা মনটা ধীরে ধীরে আলগা হয়ে আসে। সুপ্রভা মাথা নিচু করে অভিমানী গলায় বলে, তোমরা কেউই যখন চাইছো না আমি এই বাড়িতে থাকি, তখন আমার আর কিছুই বলার নেই। তোমরা যা ভালো মনে করো তাই করো। সুপ্রভার কথা শুনে আনন্দে সকলের চোখে পানি চলে আসে। সৌরভ উৎফুল্ল গলায় বলে, মিয়া বিবি রাজি, তো কেয়া করেগা কাজে। ঈশিতা চৌধুরীর পরম মমতায় সুপ্রভার চোখের জল মুছে দেন। দর্দ মাখা গলায় বলেন, অনেক কান্নাকাটি হয়েছে, এবার সৌরভের জন্মদিন সেলিব্রেশন করা যাক। সুপ্রভা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বলেন, ঝটপট চেঞ্জ করে আই। কান্নাকাটি করে চেহারায় যে হাল করেছিস, দেখতে একদম পারফেক্ট কাজের বেটি রহিমা লাগছে। সুপ্রভা অস্পষ্টভাবে হেসে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। সবে নিজের রুমে পা রাখতে যাবে, ঠিক তখনই পেছন থেকে নড়ার তিক্ত গলা শোনা যায়। খুব তো বলেছিলে ভাইয়াকে তুমি ভালোবাসো, আমার ভাইয়া ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে আসবে না। তুমি সারা জীবন ভাইয়ার স্মৃতি নিয়ে কাটিয়ে দিবে। এত তাড়াতাড়ি ভাইয়ার প্রতি সব ভালোবাসা ফানুস হয়ে উড়ে গেল, নাকি এত হট ড্যাশিং ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছো না? শুক্রবার ঠোঁট কাঁপে অপমানে, ইচ্ছে করে নড়ার দুগালে ঠাটিয়ে চড় দিতে, কিন্তু এই মুহূর্তে সে নিজের ইচ্ছাকে ধামাচাপা দেওয়াই শ্রেয় মনে করে। সুপ্রভা গভীর শ্বাস নেয়, তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি জানো ছেলেটাকে? বাবা মা কার সাথে আমার বিয়ের কথা বলছেন? জানি তো। কে সে? সে আর কেউ নয়, আমার ক্রাশ, ইভেন মেয়েদের হার্ট থ্রোব, প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার। চলবে। প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার তোমাকে বিয়ে করতে চাই। তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? অবশ্য আনন্দ হবারই কথা, আফটার অল তোমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। তুমি তো এটাই চেয়েছিলে বলো। যখনই দেখলে একটা হট ড্যাশিং ছেলে তোমার সামনে বসে রয়েছে, তুমি ক্রোড় হেসে মনে মনে ভাবলে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী তুমি স্যারের সামনে নিজেকে প্রেজেন্ট করলে। ফাইনালি তুমি। বাকিটা বলার আগেই সবাটা চড় পড়ল নড়ার গালে। নড়া 2 সেকেন্ড স্তব্ধ থাকে, তারপর হঠাৎ করেই মুখটা বিকৃত করে বলে ওঠে, রাগে ক্ষোভে চিৎকার করে উঠে সে, ইউ রাবিশ। শব্দ আটকে যায় নড়ার ঠোঁটের কোণে। নড়ার অপর গালে চড় পড়ে। পরপর 2টা থাপ্পড় খেয়ে নড়া বাকহীন হয়ে যায়। সে গালে হাত দিয়ে সুপ্রভার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। সুপ্রভা সেই দৃষ্টির পরোয়া করে বরং শাসনের সুরে বলে, সম্পর্কে তোমার বড় ভাবি হই আমি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বেয়াদব মেয়ে একটা। সবাইকে নিজের মতো করো। আমি এতদিন তোমার সব অপমান, সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আমি ভুল করেছি। আমার উচিত ছিল তোমাকে চাপকে সিধে করে দেওয়ার। নড়ার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। রাগ, ক্ষোভ, অপমানের তীব্রতায় তার সর্বাঙ্গে কাঁপন ধরে। গালে ছুঁয়ে থাকা আঙ্গুলটা নামিয়ে এনে তাচ্ছিল্যের হাসি হাসে নড়া বিদ্রূপ কণ্ঠে বলে, বাহ সুপ্রভা, বাহ।
প্রফেসরের বউ হওয়ার আগেই এত তেজ, এত অহংকার, বউ হওয়ার পরে দেখা যাবে দমে তোমার পা মাটিতেই পড়ছে না। নোরা একটু থেমে আবারও বলে, নির্লজ্জ মেয়ে একটা, এক পুরুষ ছেড়ে অন্য পুরুষের কাছে যাচ্ছে। ছি ছি ছি। শব্দগুলো সুপ্রভার কানে উত্তপ্ত সীসা ঢাললো। নোরা পৌষাচে হাসি হেসে ঠোঁট বাঁকিয়ে বলে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, বিধবা সুপ্রভার বেয়ে। অপমানে সুপ্রভার চোখ বেয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ে। সুপ্রভা 1 মিনিটও বিলম্ব করে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ফ্লোরে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আমি আর নিতে পারছি না, এত অপমান সহ্য করার ক্ষমতা আমার আর নেই। আমি মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। নোরা চোখে আঙ্গুল দিয়ে আমার অবস্থান দেখিয়ে দিয়েছে। বাবা মা ভাইয়া যতই বলুক আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু এই বাড়িতে থাকলে, না, 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 আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব আমি? বাবার বাড়িতেও যেতে পারবো না। এখানেও থাকতে পারবো না। কোথায় যাব আমি? সুপ্রভা মাথার চুল খামচে ধরে, চোখের জল ভিজিয়ে দিচ্ছে তার গলা, বুক। সে চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে থাকে। মিনিট দুয়েক পর কিছু একটা মনে পড়তেই তড়াক করে লাফিয়ে উঠে ফোনের খোঁজ চালায় সে। ঠিক সেই মুহূর্তেই কর্কশ শব্দে ফোন বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে সিমি নামটা জ্বলজ্বল করতে দেখে খুশিতে ঝলমল করে উঠে দু সুপ্রভাত সুপ্রভাত দু চোখ সুপ্রভার দু চোখ। সুপ্রভাত কল রিসিভ করতেই অপাশ থেকে সুরেলা কণ্ঠে ভেসে এলো, কেমন আছিস প্রভা? সুপ্রভা নাক টেনে বলে, আমি ভালো নেই সিমি। বিধবারা যে চাইলেও ভালো থাকতে পারে না। তুই কি কান্না করছিস প্রভা? তোর গলায় স্বর এমন লাগছে কেন? তোর কি হয়েছে প্রভা? তুই ঠিক আছিস তো? তোর কাছে আমাকে কটা দিন থাকতে দিবি সিমি? মাত্র কটা দিন। আমি তো অশিক্ষিত নই। আমি ঠিক একটা চাকরি জোগাড় করে আমার নিজের ব্যবস্থা করে নেব। ততদিন তোর কাছে ঠাঁই দিবি আমাকে? সিমি অবাক গলায় বলে, তুই এভাবে বলছিস কেন প্রভা? তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর জন্য আমি আমার নিজের জীবনটা উৎসর্গ করতে পারি। কিন্তু তোর কি হয়েছে? আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো। এখন বলার মতো সময় নেই। আমি আজ রাতেই সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তুই একা আসতে পারবি প্রভা? আমি কি ভাইয়াকে পাঠাবো? সুপ্রভা গভীর শ্বাস নেয়। চোখের কোণে জমে থাকা জলটা মুছে ফেলে নিজেকেই বলে, জীবনের লড়াইটা যখন একাই লড়তে হবে, তাহলে আজ থেকেই শুরু হোক সেই লড়াই। সুপ্রভার থেকে রেসপন্স না পেয়ে সিমি বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো তোর? আমি কি ভাইয়াকে পাঠাবো? কাউকে পাঠাতে হবে না। আমি একাই আসবো। ঠিক আছে, সাবধানে আসিস। আচ্ছা, রাখছি এখন। বাই বলে ফোন ডাকতেই দরজার অপর প্রান্ত থেকে ঈশিতা চৌধুরীর গলা শোনা যায়। শুভামা, হলো তোর? সুপ্রভাত চোখের জল মুছে গলা পরিষ্কার পরিষ্কার করে বলে, আসছি মা, চট জলদি আয় মা। আপনি যান, আমি 2 মিনিটে আসছি। সুপ্রভা ওয়াশরুমে গিয়ে চোখ মুখে জলে ছিটা দিয়ে তড়িঘড়ি করে একটা ধূসর রঙের শাড়ি গায়ে জড়িয়ে নেয়। মুখে সামান্য একটু পাউডার লাগায় নিজের ক্রন্দনরত ফ্যাকাশে চেহারা লুকাতে। কি মনে করায় আয়নায় একবার নিজের দিকে তাকায় সুপ্রভা। চেনা মুখ, অথচ আজ যেন অচেনা। চোখের কোণে জমে থাকা লবণাক্ত ধূসর দুঃখটা ধূসর শাড়ির আঁচলে মুছে নেয় সে। গভীর একটা শ্বাস নিয়ে দরজার বাইরে পা রাখে। ড্রয়িং রুমে ঢুকতেই ঈশিতা চৌধুরীর চোখ দুটো তার মুখের দিকে থমকে যায়। মায়ের চোখে সন্তানের কষ্টের ছায়া ঠিক স্পষ্ট হয়। তিনি উদগ্রীব কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? সুপ্রভা ঠোঁটে মিথ্যা হাসি ঝুলে বলে, কই কিছু হয়নি তো। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই মায়ের চোখ কখনোই ফাঁকি দিতে পারবি না শুভা। কান্না করছিস কেন বল, কি হয়েছে? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। তবে চল এবার কেক কাটি। সৌরভ কেক কেটে একে একে সবাইকে কেক খাইয়ে দেয়। নোরা সোফায় বসে অবলীলায় ফোন টিপছিল। সৌরভ ভয়ে ভয়ে নোরার দিকে এগিয়ে যায়। কাপা হাতে নোরার মুখের সামনে এক টুকরো কেক তুলে ধরে। সৌরভের অভিসন্ধি বুঝতে পারে চিৎকার করে ওঠে নোরা, তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা কালা টাকির হাতের খাবার খাবো? তোমাকে দেখলেই ঘৃণায় গা গুলিয়ে বমি আসে আমার। লজ্জায় মাথা নিচু করে সৌরভের চোখ দুটো ভিজে উঠেছে বোধহয়। সুপ্রভাত নিজের অপমান সহ্য করতে পারলেও তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। সে নোরার দিকে এগিয়ে যায়, কিছু বলতে উদ্যত হতেই
আচানক তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আননোন নাম্বার দেখে সুপ্রভা কল কেটে দেয়, কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে একের পর এক কল করতেই থাকে। সুপ্রভা এক পর্যায়ে বিরক্ত হয়ে কল রিসিভ করে। সাথে সাথেই অপর প্রান্ত থেকে নেশালো কণ্ঠে ভেসে আছে, হেই লাল চমচম, চলবে ইনশাল্লাহ। আমি আপনাকে বিয়ে করব না মিস্টার ভণ্ড প্রফেসর। দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনাকে বিয়ে করার থেকে রিক্সাওয়ালা বিয়ে করা ঢের ভালো। সুপ্রভার কথা শুনে ফোনের অপর প্রান্ত থেকে সিয়াদাত বাঁকা হাসে। উন্মাদ প্রেমিকের ন্যায় বলে, আমি এক্ষুনি রিক্সা কিনতে যাচ্ছি, তোমার জন্য না হয় পার্ট টাইম রিক্সাওয়ালা হয়ে গেলাম। সুপ্রভা চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। কপট রাগ দেখিয়ে বলে, দেখুন মিস্টার। সুপ্রভার মুখের কথা কেড়ে নিয়ে সিয়াদাত তার কথায় ডাবল মিনিং বের করে, আমি তোমার চোখে অসভ্য, বেহায়া, নির্লজ্জ হতে পারি লাল চমচম, কিন্তু ক্যারেক্টারলেস নই, যে বিয়ের আগে সব দেখব। সুপ্রভা কি বলবে ঠাউর করতে পারে না। সে প্রসঙ্গ পাল্টে শক্ত গলায় বলে, আপনি আমাকে লাল চমচম বলে ডাকবেন না, খুবই বিশ্রী শোনাই। একজন প্রফেসরের মুখে এমন বিশ্রী কথা শোভা পায় না। সিয়াদাত আবেগ জড়িত গলায় বলে, তুমি দেখতে ঠিক লাল চমচমের মতোই মিষ্টি, তাই তো তোমাকে ভালোবেসে আদর করে লাল চমচম বলে ডাকি। সুপ্রভা দমে যায় না, বরং তেজি গলায় বলে, আমি আপনার প্রেমিকা বা বউ নই যে আমাকে ভালোবেসে আদর করে বিভিন্ন নামে ডাকা লাগবে। সিয়াদাত মুচকি হেসে বলে, ওকে ফাইন, এখন তোমাকে লাল চমচম বলে রাখবো না। একটা পরপুরুষের মুখে সত্যিই লাল চমচম নামটা তোমার জন্য অস্বস্তিকর, কিন্তু বিয়ের পর তোমার শাসন বারণ কিছুই আমাকে টলাতে পারবে না। আমার বউকে ভালোবেসে আদুরে আদুরে নামে ডাকবো, তখন তোমার কিছুই করার থাকবে না। সুপ্রভা বিবর্ণ ঠোঁটে হাসে, মনে মনে বলে, আপনি অবুঝ নন, সবটা বোঝেন, বরং আমার থেকে অনেক অনেক জ্ঞান আপনার, সবটা ভালো বোঝেন। এরপরও কেন যে এমন অবুঝের মতো করছেন আমি জানি না। আমাকে বিয়ে করার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপর আমি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব, আমার টিকিটাও খুঁজে পাবেন না আপনি। হ্যাঁ রে সুপ্রভা, কে ফোন করেছে, কার সাথে কথা বলছিস? আলা বেগমের কথা কর্ণগোচর হতেই সুপ্রভা তড়িঘড়ি কল কেটে দেয়। আমতা আমতা করে বলে, ওই অফিস থেকে কল করেছিল, তাদের খেয়ে দিয়ে কাজ নেই, অযথা মানুষকে কল করে বিরক্ত করে। আলিয়া বেগম বোধ করে সুপ্রভার কথা বিশ্বাস করতে পারলেন না। তিনি সুপ্রভার দিকে জহুরি দৃষ্টি নিক্ষেপ করলেন। সুপ্রভা দারুণ অস্বস্তির মধ্যে পড়ে গেল। সে তড়িঘড়ি করে নোরার দিকে এগিয়ে যায়। নোরা এখনো সৌরভকে কথা শোনাচ্ছে, আর সৌরভ পরস্ত সৈনিকের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। ভাইরে এমন পরাজয় দেখে চমকায় সুপ্রভা। সৌরভ এই বাড়িতে এসে নিজেকে যতটা শান্ত ভদ্র দেখায়, সে ততটাও সজ্জন নয়। গ্রামের ছোট বড়, জওয়ান বুড়ো সকলে তাকে ভয় পায়। তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কারো নেই। সুপ্রভা লক্ষ্য করেছে, গ্রামে দাপিয়ে বেড়ানো তার বাঘ ভাইটা এই বাড়িতে আসলেই কেমন যেন নির্জীব বেড়াল হয়ে যায়। বিশেষ করে নড়ার সামনে। নড়ার গলার স্বরটা ক্রমেই চড়া হয়ে উঠেছে। প্রতিটা শব্দ যেন সৌরভের আত্মসম্মানে এক একটা আঘাত। সুপ্রভার বুকের ভেতরটা হু হু করে ওঠে। সুপ্রভা গলা উঁচিয়ে বলে, দ্বিতীয়বার তোমার গালে তুলতে গালে হাত তুলতে বাধ্য করো না নড়া। আমি নিজের অপমান মুখ বুজে সহ্য করি বলে আমার ভাইয়ের অপমানও যে মুখ বুজে সহ্য করবো, এটা তোমার ভুল ধারণা। নোরাও দমে যাওয়ার পাত্রী নয়। সে দ্বিগুণ উত্তেজনা নিয়ে বলে, তোমার ভাই যেচে এসেছে কেন আমাকে কেক খাওয়াতে, যাকে দেখলেই আমার বমি পায়। আমি তার হাত থেকে কেক খাবো, এটা ভাবলে কি করে তোমরা? তোমার ভাই কি কখনো আয়নায় নিজের চেহারা দেখে না? ভাইয়ের অপমানে সুপ্রভার বুক ভারী হয়ে ওঠে। নোরার অসহিষ্ণু আচরণ তার চোখে জল এনে দেয়। সে নিস্পৃহ গলায় বলে, আমার ভাইয়ের গায়ের রং কালো, কিন্তু মনের রং নয়। তুমি খুব ভালো করে জানো গায়ের রং পরিষ্কার করার জন্য দোকানে অনেক প্রসাধনী পাওয়া যায়, কিন্তু আফসোস মনের রং পরিষ্কার করার জন্য কোনো প্রসাধনী পাওয়া যায় না। যদি পাওয়া যেত, বিশ্বাস করো আমার শরীরে রক্ত বিক্রি হলেও আমি তোমাকে মন পরিষ্কার করার প্রসাধনী কিনে দিতাম। এমন কালো মন নিয়ে নিশ্চিন্তে ঘুমাও কি করে তোমার মতো? আচানক সৌরভ এক হাতে সুপ্রভাকে জড়িয়ে ধরে। সুপ্রভা সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না। সৌরভ বোনকে শান্ত করার চেষ্টা চালায়। শান্ত হও বনু,
আমার চোখের সামনে দাঁড়িয়ে তোমাকে যা নয় তাই বলে অপমান করছে, আর তুমি বলছো আমাকে শান্ত হতে। ও তোমাকে কেন কালাটাকে বলবে? তুমি কি পাতিলের তলার মতো কালো? কালো নও তো। তাহলে ও কেন তোমাকে অপমান করবে? নোরা ছোট মানুষ বনু, কি বলতে কি বলে ও নিজেই বুঝে না। সুপ্রভা অবাক গলায় বলে, নোরা ছোট মানুষ? সৌরভ কিছু না বলে মুচকি হেসে সুপ্রভার গালে কেকের টুকরো পুড়ে দেয়। হৃষ্টচিত্তে বলে, কেক খা, দারুণ মজা হয়েছে। সুপ্রভা ফিসফিস করে বলে, তোমার অভিসন্ধি মোটেও ঠিক লাগছে না আমার। ব্যাপার কি বলো তো? কোন ব্যাপার? কোনো ব্যাপার না বনু, তুই অযথাই আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিস। সুপ্রভা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলে, তুমি অপাত্রে নিজের সুন্দর মনটা বিকিয়েছ ভাইয়া। নোরা একটা বিষ মরিচ, তার ঝাল এমন যা স্পর্শ করলে শুধুই মুখই নয়, তোমার সর্বাঙ্গ অঙ্গার হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে সৌরভ তার মাকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার তাড়া দেয়, কিন্তু ঈশিতা চৌধুরী তাদেরকে যেতে দেন না। রনক চৌধুরীরা রাতটা তাদের বাড়িতে থাকার অনুরোধ জানান। সুপ্রভাও খুব করে চাইছিল তার মা ভাই এ বাড়িতে থাকুক। আলিয়া বেগম সবার অনুরোধ ফেলতে পারেন না, রাতটা এ বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেন। মা ভাইয়ের সাথে আরো কিছু মুহূর্ত কাটাতে পারবে ভেবে খুশিতে সুপ্রভার চোখ ঝলমল করে ওঠে। সুপ্রভা বুকে পাথর চাপা দিয়ে সবার সাথে হাসি মুখে গল্প করে, এটা ওটা বানিয়ে খাওয়ায়, হাসি ঠাট্টা আনন্দের মধ্যে দিয়ে কখন যে বাড়ি ছেড়ে যাওয়ার ঘন্টা বেজে ওঠে সুপ্রভা ঠাহর করতে পারে না। এ বাড়ি ছেড়ে থাকার বাড়ি এ বাড়ি ছেড়ে থাকার বাড়ির মানুষগুলো ছেড়ে থাকার কষ্টে বুকটা ভারী হয়ে আসে তার। সুপ্রভা অস্থির হয়ে রুমের মধ্যে পায়চারি করে অপেক্ষায় থাকে সবার গভীর ঘুমের। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হতেই সুপ্রভা টেবিলের উপর একটা চিরকুট রেখে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাড়ির বাইরে পা রাখতেই আপনজনদের মুখগুলো তার চোখের সামনে দৃশ্যমান হয়। আর আশ্চর্যজনকভাবে শেখ সিয়াদাত শাহরিয়ার বদনখানাও তার চোখের সামনে ভাসছে। তাদের প্রথম দর্শনের মুহূর্ত কিছুতেই ভুলতে পারছে না। সুপ্রভা সিয়াদাতের দিকে চা এগিয়ে দিয়েছে। সিয়াদাত চায়ের কাপ না নিয়ে অপলক দৃষ্টিতে সুপ্রভার দিকে তাকিয়ে রয়েছে। চোখ বন্ধ করলেই মনিটরের পর্দার মতো চোখের সামনে সবটা ভেসে উঠছে সুপ্রভার। সুপ্রভা বিরক্ত হয়, তিক্ত গলায় বলে, নোমান মারা যাওয়ার পর সবে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম, নতুন করে সবটা শুরু করতে চেয়েছিলাম। এরই মধ্যে ঝড় হয়ে আপনি আমার জীবনে প্রবেশ করলেন। আপনার সাথে আমার দেখা না হওয়াটাই বোধহয় ভালো ছিল। আপনি আমাকে শেষ পর্যন্ত ঘর ছাড়া হতে বাধ্য করলেন মিস্টার ভন্ড প্রফেসর। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং গল্পটির পরবর্তী পার্টগুলো শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং গল্পটি শোনার জন্য।